ডাকপ্রিয়র চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 18। সূর্য ঠিক মাথার ওপর, সময় 12টা 28। শীতকাল হওয়ায় সূর্যের আলোর তেজ নেই তেমন, নরম আর উষ্ণময়। চারপাশে কুয়াশাও রয়েছে। তনিমা ক্লাসে বসে, পাশে মাহি। রিফাত তনিমাদের বায়োকেমিস্ট্রি ক্লাস করাচ্ছে। হোয়াইট বোর্ডে লিখে কিছু বোঝাচ্ছে রিফাত। সকলের মনোযোগ সেদিকে, কিন্তু তনিমার মনোযোগ বারবার যাচ্ছে রিফাতকে লক্ষ্য করে। রিফাতের হাতের লেখাটা বেশ অনেকটা মিলে যাচ্ছে তনিমার চিঠিওয়ালার সাথে। সেজন্য তনিমার দৃষ্টিভঙ্গি রিফাতের উপর মনোযোগ হারাচ্ছে। অস্থির উত্তেজনা বারবার গ্রাস করছে তনিমাকে। তনিমা অস্বস্তিতে পড়ে যাচ্ছে। ছাত্রী হয়ে টিচারকে চিঠি লেখার ব্যাপারটা লজ্জাজনক, আবার চিঠিওয়ালার প্রতি অসংখ্য অনুভূতিগুলো তনিমাকে প্রতিবাদ জানাচ্ছে। তনিমা যখন চিঠি লিখত তখন স্যারকে ভেবে তো লেখেনি, লিখেছে সোহাগকে ভেবে। কিন্তু সেই চিঠি যদি রিফাতের হাতে পড়ে থাকে, তাহলে রিফাত কেন তনিমাকে চিঠি লিখত? সেও কি তনিমার জায়গায় অন্য কাউকে ভেবে চিঠি লিখত, নাকি তনিমাকে চিনেই রিফাত চিঠিগুলো লিখত? চিঠির লেখাগুলো স্পষ্ট করে চিঠিওয়ালা কাউকে ভালোবেসেই চিঠিগুলো লিখত। তাহলে কি সেটা তনিমাকে নাকি অন্য কাউকে নিয়ে লেখা ছিল? নাকি তনিমাই আবার ভুল করছে রিফাতকে চিঠিওয়ালা ভেবে? আচ্ছা, তনিমা কি একবার রিফাত স্যারের সঙ্গে কথা বলে দেখবে? অস্বস্তিতে তনিমা দ্বিধায় পড়ে যায়। এর মাঝে ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়ে যেতে রিফাত ক্লাস শেষ করে খাতাপত্র নিয়ে বেরিয়ে যেতেই তনিমা ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। রিফাতকে কি প্রশ্ন করবে তনিমার জানা নেই, তবে মনের সংশয় দূর করার জন্য হলেও একবার কথা বলাটা দরকার। তনিমার গায়ে একটা কাশ্মীরি চাদর, কাঁধে কলেজ ব্যাগটা চাপিয়ে ছুটল রিফাতের পেছনে। রিফাত করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল অফিস রুমের দিকে, ভাবখানা গম্ভীর। হঠাৎ তনিমা পেছন থেকে ডাকলো, খুবই নরম গলায় ডাকলো তনিমা। রিফাত ঘাড় ঘুরিয়ে পেছনে তনিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন করে বলল, ইয়েস, কিছু বলবেন? রিফাত প্রফেশনাল হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে আপনি সম্বোধন করে, এটা রেসপেক্ট। সেক্ষেত্রে তনিমাকেও তাই বলা হলো। তনিমা রিফাতকে ডেকেও কথা বলছে না, বরং অকারণে অস্বস্তি বোধ করছে রিফাতের সামনে দাঁড়িয়ে। রিফাত তনিমার ভাবভঙ্গি দেখে কপাল কুঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, আর ইউ ওকে মিস তনিমা? জি স্যার, কি জন্য ডেকেছেন সেটা বলুন। তনিমা ফের হাঁসফাঁস করলো রিফাতকে চিঠিওয়ালার প্রসঙ্গে কথা বলতে। ব্যাপারটা প্রেমজনিত, তাই সে লজ্জা পাচ্ছে ক্যাম্পাসে দাঁড়িয়ে স্যারকে কিছু বলতে। যদি রিফাত চিঠিওয়ালা না হয় আর এটা নিয়ে যদি রিফাত তনিমাকে অপমান করে, তাহলে সে লজ্জায় আর ক্যাম্পাসেই আসতে পারবে না। অপমানের ভয়ে তনিমা মনের কথাগুলো ঠোঁট গিলে নিল, আর জবানবকে আনলো না। ভয়ে তনিমা প্রসঙ্গ পাল্টে বলল, আমার ছুটি লাগবে স্যার। ছুটির কথা শুনে রিফাত কুঁচকানো কপালটা তার আরো কুঁচকে যায়। একজন মেডিকেলের স্টুডেন্টের ছুটি চাওয়াটা নির্বোধের কাজ। একজন মেডিকেল স্টুডেন্টকে হতে হবে পড়াশোনার প্রতি সিরিয়াস এবং ডেডিকেটেড। অকারণে তাদের ছুটি কাটানো সাজে না। রিফাত গম্ভীর গলায় বলল, কয়দিন? জি স্যার, 3 দিন। নট অ্যাকসেপ্টেড। একদিন ছুটি পাবেন, তাও সেটা আমার ক্লাস টেস্ট পরীক্ষার পরদিন। পরশুদিন আমার ক্লাস টেস্ট পরীক্ষা, যান গিয়ে প্রিপারেশন নিন, গো। রিফাত ব্যক্তিগত জীবনে চঞ্চল হলেও সে প্রফেশনাল জীবনে খুবই স্ট্রিক্ট এবং গম্ভীর মানুষ। পড়াশোনার প্রতি কোনো ছাড়া তার কাছে চলে না। লাইফে সবকিছু নিয়ে ছেলেখেলা করলেও সে কখনো পড়াশোনা নিয়ে ছেলেখেলা করেনি। তাই মারিদ রাদিলের মতোই সেও বরাবর ভালো নম্বর পেয়েছে প্রতিটা স্তরে। তনিমা অস্বস্তিতে রিফাতের চলে যাওয়া দেখলো। তনিমার ছুটি তো লাগবে না, সে কথা কাটাতে গিয়ে হাঁসফাঁস করে রিফাতকে ছুটির কথাটা বলে ফেলেছে। কিন্তু এইভাবে তো চলবে না। তনিমার যেভাবে হোক রিফাতের সঙ্গে একবার চিঠিওয়ালার প্রসঙ্গে কথা বলা দরকার। কিন্তু সরাসরি রিফাতের সঙ্গে কথা বলার সাহস তনিমার নেই। স্যার হিসেবে তনিমা রিফাতকে ভয় পাচ্ছে। তাহলে কিভাবে বলবে? আবার চিঠি লিখবে? না, এটাতেও রিস্ক। তনিমা আবার ধরা পড়ে যাবে। যদি চিঠিওয়ালা রিফাত না হয়, তাহলে রিফাত তনিমার চিঠি প্রিন্সিপাল স্যারকে দেখিয়ে পরিবার ডাকার সম্ভাবনা আছে। তাহলে কি করবে তনিমা? চট করে তনিমার মাথায় আসলো রিফাতের পার্সোনাল নাম্বারটা সংগ্রহ করতে হবে। রং নাম্বার সেজে তনিমা রিফাতকে কল দিলে তখন ধরা পড়ার চান্স নেই। তনিমাও তখন সরাসরি রিফাতকে চিঠিওয়ালার প্রসঙ্গে কথা বলতে সমস্যা হবে না। কিন্তু তনিমা রিফাতের নম্বর সংগ্রহ করবে কিভাবে? কার কাছে রিফাতের নম্বর পাবে? রিফাত আর রাদিল দুজন বন্ধু প্লাস আত্মীয়, এটা ক্যাম্পাসের সবাই জানে। রিফাত যেমন স্যার, তেমনি রাদিলও স্যার হয় তনিমাদের। রাদিলের থেকেও তনিমা রিফাতের নাম্বারটা নিতে পারবে না। তাহলে রিফাত এমনিতে জেনে যাবে যে তনিমা রাদিল থেকে রিফাতের নাম্বারটা নিয়েছে। অন্যমনস্ক তনিমা কি করবে ভেবে না পেয়ে পুনরায় ক্লাসে গেল। শিকদার বাড়ির উঠানে একটা ভ্যান গাড়ি এসে থেমেছে। ভ্যান গাড়িতে বসে হাসান শিকদারের ছোট বোন আলেহা শিকদার, বয়স 45-এর ঊর্ধ্বে। গায়ে কালো বোরখা, মুখে নেকাব উঠিয়ে ভ্যান গাড়ি থেকে নামতেই আসনুর বসার ঘর হতে চিৎকার করে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আলিয়া বেগমকে। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোমার? আচমকিত হয়ে জড়িয়ে ধরায় আলিহা খানিকটা চমকে পেছনে ফিরে গেলেন।
দুহাতে আসনুরকে জড়িয়ে সালামের উত্তর দিয়ে বলল, আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আগের থেকে শুকিয়ে গেছিস মনে হয়। আলিহা একজন স্কুল শিক্ষিকা, সে সর্বত্র শুদ্ধ ভাষায় কথা বলে, তবে সবসময় বলে না। যখন অতিরিক্ত রেগে যায় তখন মাঝে মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলে ফেলে মনের অজান্তে। আসনুর মাথা তুলে দাঁড়ালো, উত্তরে বলল, আমি শুকাইনি, তুমি অনেক শুকিয়ে গেছো ফুপি। তুমি আর আমাদের বাড়িতে আসো না কেন? আমাদের ভুলে গেছো? আলিহা আসনুরের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, তোরা ছাড়া আমার আর কি আছে বলতো? দেরিতে আসে কিংবা তাড়াতাড়ি, আমাকে তো ঘুরে ফিরে তোদের কাছেই আসতে হবে। তোরাও তো আমার শেষ সম্বল। আচ্ছা ছাড় এসব। তোর আব্বা কই আসনুর? তোর দাদিকে দেখছি না কেন? ওরা কই? ততক্ষণে বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে মান্না। নুহাস আসনুরের পেছন পেছন ছুটে এসেছে আলিয়াকে দেখে। আলিহা আসনুরকে ছেড়ে ছোট নুহাসকে কোলে নিয়ে মান্নাকে বলল, আনাজের পাতিগুলো রান্নাঘরে নিয়ে যাও মান্না। জি ফুপু আম্মা। ভ্যান গাড়িতে বেশ কয়েক পাতি ভর্তি শাকসবজি এনেছে আলেহা। এসব শাকসবজি আলেহার নিজের জমিতে চাষ করা সবজি। মান্না সেগুলো মাথায় করে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে। আসনুর আলেহার কথার উত্তরে বলল, দাদি জোহরের নামাজ পড়ছে। আব্বা মাজিদ ভাই বাড়িতে নাই, একটা কাজে বেরিয়েছে ওরা। আম্মা ভাবি রান্নাঘরে রান্না করছে মেহমানদের জন্য। তুমি এসেছো সেটা আম্মা জানে না ফুপি। মাজিদ বাড়িতে আছে? হ্যাঁ। সাজিদ আর আহাদুরা আসেনি? না। আচ্ছা আই ঘরে যাই। আলেহা নুহাস ও আসনুরকে নিয়ে ঘরে ঢুকতে দেখতে পেল তারানুর বেগম বসার ঘরে খাটের কিনারা একখানা জায়নামাজে নামাজ পড়ছেন। মোনাজাতে আছেন তিনি। আলেহা মাকে এক পলক দেখে নুহাসকে কোল থেকে নামালো। গায়ের কালো বোরখাটা খুলে কাপড়ের আলনায় রেখে আসনুরকে বলল, যা তো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো আসনুর। শীতের দিনেও কেমন গলাটা শুকিয়ে গেছে। এক্ষুনি আনছি ফুপি। আসনুর যাওয়ার আগেই শাহানা বেগম এক গ্লাস পানি নিয়ে বসার ঘরে আসলো। মান্না সবজির পাতি নিয়ে রান্নাঘরে ঢুকে শাহানাকে আলেহার আসার খবরটা জানায়। আলেহাকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে শাহানা বলল, কেমন আছো আলেহা? তোমার আইতে পথে কোনো অসুবিধা হয় নাই তো? কেন, অসুবিধা হলে খুশি হতে বুঝি ভাবি। শাহানা বেগমের বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা নিল না আলেহা, বরং আসনুরকে ফের বলল, যা ফুপির জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আলেহা একজন শক্ত কাঠখোট্টা মানুষ, মুখে ঠাস ঠাস উত্তর দেওয়া ওনার স্বভাব। ন্যায় অন্যায় যাই হয় সে তৎক্ষণাৎ বলে দেওয়া মানুষ, মনের কথা হজম করে রাখতে পারে না। ননদ ভাবির সম্পর্কটা বদনাম আরো 20 বছর আগেই, তাই নতুন করে আলেহা আদিক্ষেতা দেখায় না। আসনুর মায়ের দিকে এক পলক তাকাতে শাহানা বেগম চোখের ইশারায় বলল আলিহাকে পানি দিতে। মায়ের ইশারায় আসনুর চলে যেতে শাহানা বেগম হাতের গ্লাসটা সোফার টেবিলের ওপর রাখলো। মাজিদের বউ নদী পর্দা ভেদ করে আসার পরে এসেই সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ফুপু, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। আলেহা নদীর সালামের উত্তর দিয়ে বলল, ফুপি তোমাদের বাড়িতে আসি না এতে তোমাদের শান্তিতে থাকার কথা বউ। আমি আসলেই তো তোমার শাশুড়ির সংসারে অশান্তি হয়। আমি আবার তোমার শ্বশুর আর দাদি শাশুড়ির মতো মুখ বুজে চোখ বন্ধ করে রাখতে পারি না, উচিত কথা মুখ থেকে বেরিয়েই যায়। তাই তোমার শাশুড়িকে শান্তি দিতে তোমাদের বাড়িতে আসি না। আবার নিজের বাপের বাড়ি তাই তো ফেলেও দিতে পারি না। যতদিন নারী ছেঁড়া টান থাকবে ততদিন দেরি হলেও এই বাড়িতেই আসবো। তোমার শাশুড়ির অশান্তি হলেও আসবো। নদী মুখ ফুটে আর কিছু বলতে পারল না শাহানা বেগমের গম্ভীর থমথমে মুখটা দেখে। অপমানে থমথমে মুখ হয়ে আছে শাহানা বেগমের। তিনি কিছু না বলে জায়গা ছেড়ে চলে যান। আসনুর হাতে এক গ্লাস পানি এনে দেয় আলেহাকে। আলেহা পানিটুকু পান করতে নদীর ডাক পড়ল রান্নাঘরে। শাহানা বেগম শক্ত গলায় ডাকছেন নদীকে। আলেহা কথাই বেশ অপমানিত বোধ করছেন তিনি। হাসান সিকদারের 2 বোন, বড় বোন হাফেজা বছর 3 আগেই মারা গেছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে। ছোট বোন আলেহাই জীবিত। আলেহার স্বামীও বছর 3 আগে একই বছরে আগুনে পুড়ে মারা যায়। মারা যায় বলতে তাকে মারা হয়। মোল্লা সওদাগরের বড় ছেলে মানিক সওদাগর আলেহার স্বামীকে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ায় সেই আগুনে পুড়ে আলেহার স্বামী ইব্রাহিম মারা যায়। ভাগ্যের জোরে সেদিন আলেহা বেঁচে গিয়েছিল। মানিক সওদাগরের আলেহার স্বামীর বাড়ির পোড়ানোর একমাত্র কারণ ছিল আলেহার ছেলেকে দিয়ে নূরজাহানকে বিয়ে করানো। মানিক সওদাগরের উৎপাতে যখন নূরজাহানের জীবন বিছিয়ে উঠেছিল তখন নূরজাহানের বাবা হাসান আর আলেহা গোপনীয়ভাবে এবং পারিবারিক বৈঠকে নূরজাহান আলেহার একমাত্র ছেলে রাসেলের সঙ্গে ফোনে বিয়ে দিয়ে দেন। ভাই বোনের উদ্দেশ্য ছিল নূরজাহানকেও গোপনীয়ভাবে পাসপোর্ট ভিসা করে রাসেলের বউ হিসেবে আমেরিকায় পাঠিয়ে দিবে। কিন্তু মানিক সওদাগর কিভাবে যেন নূরজাহানের গোপন বিয়ের খবরটা পেয়ে যায়। রাসেলের সঙ্গে নূরজাহানের ফোনে বিয়ে হওয়াটা আটকাতে না পারলেও নূরজাহানকে শ্বশুর বাড়িতে নিতে পারেনি আলেহা। তার আগেই আলেহার স্বামী ইব্রাহিমকে মারধর করে ঘরে বেঁধে পুরো ঘর বাড়িতে কেরোসিন ঢেলে আগুনে জ্বালিয়ে দেয় মানিক। সেই আগুনে আলেহার স্বামী ইব্রাহিম মারা যায়।
আলেহাও নিঃস্ব হয়ে যায়। তারপরও আলেহার ছেলে মানিকের ভয়ে নূরজাহানকে অস্বীকার করে গত বছর আমেরিকায় এক প্রবাসী বাঙালি মেয়েকে বিয়ে করেছে। সে আর কখনো বাংলাদেশ আসবে না বলেও জানিয়েছে। আলেহার সন্তান বলতে একটা ছেলে রাসেল, সে আমেরিকায় থাকে, মেয়ে নেই, শ্বশুর বাড়ি কেউই নেই। পুরো বাড়িতে একজন কাজের মেয়েকে নিয়ে থাকেন আলেহা। আগুনে পুড়ে যাওয়া ঘর দুটো পুনরায় বানিয়েছেন তিনি। রাসেল মাকে রোজ বলে তার কাছে আমেরিকায় চলে যেতে, কিন্তু আলেহা চায় না। তিনি স্বামীর শেষ সম্বল আঁকড়ে ধরে বাঁচতে চায়। নদী চলে যায়। আসনুর আলেহার পাশে বসলো। তারানুর বেগম মোনাজাত শেষ করে মেয়েকে এতদিন পর দেখে তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে দিলেন। আলেহার ওপর দিয়ে শক্ত বোঝালেও ওনার মনটা বেশ নরম। আর নরম বলে যেখানে গোটা দুনিয়া আলেহার স্বামী ইব্রাহিমের মৃত্যুতে নূরজাহানকে দায়ী করে, সেখানে তিনি নূরজাহানের প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা রাখেন। তারানুর বেগমের কান্না দেখিয়ে আলেহা বলল, বাচ্চাদের মতো প্যাঁচ প্যাঁচ কইরা কাঁদবা না তো আম্মা, আমার অসহ্য লাগে। তুই এমন কাঠখোট্টা কেমনে হইলি আলেহা? আমার হাফিজা যদি আজ বাইচা থাকতো তাহলে আমারে এতদিন না দেখা থাকবার পারতো না। তুই মেলা পাষাণ হইয়া গেছিস আলেহা। বড় আপা না মইরা আমি মইরা গেলে ভালোই হতো আম্মা, তোমাদের এত অশান্তি হইতো না, সবাই শান্তিতে থাকতে পারতা। আলেহা নূরজাহানের ঘরে গেল। নূরজাহানের কাটা ব্যান্ডেজ করা পাটা বিছানার একটা বালিশের ওপর রেখে গায়ে কাঁথা মুড়ে শুয়ে। গায়ে জ্বর পরশু রাত থেকেই। কাল রাদিল পাটা ব্যান্ডেজ করে দেওয়ার পর নূরজাহানকে রাদিলের দেওয়া প্রেসক্রিপশনে ওষুধ খাওয়াচ্ছে হাসান। সকালে নূরজাহানকে হাসান নিজে খাবার খাইয়ে ওষুধ দিয়ে গেছেন। পায়ের ব্যথাটা বেড়েছে, সেই সাথে বেড়েছে গায়ের জ্বরটাও। তেতো মুখে সকালে একটু খাবার খেয়েছে। তারপর আর কেউ নূরজাহানের খাবার খবর নেয়নি। বড্ড পানি তৃষ্ণা পেয়েছে, কিন্তু পায়ের ব্যথায় উঠতে পারছে না। শক্ত হয়ে বিছানায় পড়ে আছে। উফ শব্দটাও করছে না। আলেহা ঘরে ঢুকতে নূরজাহান বালিশের উপর রাখা কাটা পাটা নজরে পড়তেই কপাল কুঁচকালো। নূরজাহান জ্বরের ঘরে খানিকটা এদিক ওদিক হচ্ছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে তৃষ্ণায়। আলেহা সবকিছু লক্ষ্য করে গম্ভীর গলায় ঘরে প্রবেশ করে বলল, পায়ে ব্যথা পেলে কিভাবে? পরিচিত কণ্ঠ শুনে নূরজাহান বালিশ থেকে ঘাড় উঁচিয়ে তাকালো পেছনে। আলেহার গম্ভীর মুখটা দেখে নূরজাহান খুশিতে উৎফুল্ল হয়ে তৎক্ষণাৎ ডাকলো, ফুপিমণি তুমি এসেছো? বলি না তো পায়ে ব্যথা পেলে কিভাবে? নূরজাহানের কথা কাটিয়ে ফের আলেহা একই প্রশ্ন করলো। খুশিতে আত্মহারা নূরজাহান বিছানায় উঠে বসলো। চুলগুলো এলোমেলো হয়ে পিঠ ছড়িয়ে বিছানায় দলা পাকিয়ে পড়ে রইল। আলেহা কাছাকাছি আসতেই নূরজাহান চাপটে জড়িয়ে ধরে বলল, ফুপি তোমাকে কতদিন দেখি না, ছুঁতে পারিনি। তোমার শরীরের মামা গন্ধটা আমাকে খুব টানে। তুমি কেন আসো না ফুপি আমায় দেখতে? আদিক্ষেতা দেখাবি না নূরজাহান, ছাড়। পাটা কাটলি কিভাবে সেটা বল। আলেহা জোর করে নূরজাহানকে নিজের থেকে সরিয়ে নূরজাহানের কাটা পাটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। নূরজাহান সবাইকে যে কথাগুলো বলেছে সেই একই কথাগুলো আলেহাকেও বলল। রাতের অন্ধকারে বাথরুমে যেতে গিয়ে দরজায় পড়ে ব্যথা পেয়েছি ফুপি। এই মিথ্যাটা তো সবার জন্য ছিল, আমাকে সত্যিটা বল, কিভাবে পেয়েছিস? এটাই সত্য ফুপি, তোর বাপের বোন, তোর ফুপি হয় আমি। আমাকে মিথ্যা বলে তোর বাপর ঠাঁই পায় নাই। তুই তো তার মেয়ে, তুই কিভাবে ঠাঁই পাবি? সত্যিটা বল নূরজাহান, ব্যথা কিভাবে পেলি? সাহানা ভাবি তোকে আঘাত করেছে তাই না? আলেহার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। নূরজাহান চুপ করে যায়। আলেহা বুদ্ধিমতী ও চতুর মহিলা। কে সত্য কে মিথ্যা বলছে সেটা মুখ দেখে চট করে বুঝে ফেলার ক্ষমতা এই আলেহার আছে। নূরজাহান সবার কাছে মিথ্যা বলে পার পেয়ে গেলেও আলেহার সঙ্গে পারল না। আলেহা নূরজাহানের মিথ্যে কথাগুলো চট করে বুঝে গেছে। বসার ঘরে তারানুর বেগমও বলেছেন নূরজাহানের পায়ে ডাক্তার কাঁচের টুকরো পেয়েছে, অথচ নূরজাহান বলেছে সে দরজায় পা লেগে ব্যথা পেয়েছে। এই বাড়িতে কোনো কাচের দরজা নেই, আছে কাঠের দরজা। আর কাঠের দরজায় কাঁচ থাকবে না যে নূরজাহান পড়ে ব্যথা পাবে। নূরজাহান ফের মিথ্যা বলে বলল, আম্মা কেন আমাকে ব্যথা দিবে? আমি অন্ধকারে পড়ে গিয়েছিলাম ফুপি, তুমি বেশি ভাবছো। শোন নূরজাহান, তোকে জন্ম না দিলেও তুই কিন্তু আমার হাতে বড় হয়েছিস। তোর রন্ধ্রে রন্ধ্রে পরিচিত আমি। সাহানা ভাবি তোর সঙ্গে খারাপ ব্যবহার করে সেটা আমি জানি। তোকে এখনো মারে? আম্মা কেন মারবে? আর যদি মারেও তাহলে একজন মায়ের অধিকার আছে তার সন্তানকে শাসন করার ফুপি। অধিকার সেখানেই দেখানো যায় যেখানে ভালোবাসা থাকে। যেখানে ভালোবাসা নাই সেখানে কোনো শাসন হয় না, অত্যাচার হয়। সাহানা ভাবি ভালোবেসে তোকে বারবার আঘাত করে না। কোনটা মায়ের শাসন আর কোনটা অবহেলা সেটা বোঝার মতো বয়স হয়েছে আমার। দুপুর গড়িয়ে বেলা হলো, এখন 3:38। হাসান মাজিদ মারিদদের নিয়ে এখনো বাড়ি ফেরেনি। সকালে নাস্তা শেষে 5 পুরুষ বেরিয়েছিল হাসপাতালের জমিটার মাপজোক করতে। হাসপাতালের জমিটার কাল রাতেই রেজিস্ট্রি হয়েছে মারিদের নামে।
আজ সেই জমিটার আমিন দিয়ে মাপছে। আলেহা এসেছে রাত 12টায়। আলেহা ভাইয়ের অপেক্ষা করে অবশেষে সবাইকে নিয়ে খেতে বসলো। শাহানা বেগম বলেছিল সবাইকে ডাইনিং টেবিলে বসতে, কিন্তু আলেহা নূরজাহানকে নিয়ে ভাত ঘরের। আলেহা এসেছে 12টায়। আলেহা ভাইয়ের অপেক্ষা করে অবশেষে সবাইকে নিয়ে খেতে বসলো। শাহানা বেগম বলেছিল সবাইকে ডাইনিং টেবিলে বসতে, কিন্তু আলেহা নূরজাহানকে নিয়ে ভাত ঘরের ফ্লোরে পাটি বিছিয়ে বসেছে। তারানুর, আসনুর, নুহাস, তুতুল, নদী সকলেই গোল করে বসেছে খেতে। নদী তুতুলকে ভাত মেখে খাওয়াচ্ছে। নূরজাহানের পা নিয়ে বসতে সমস্যা হচ্ছে বিদায় সে মাটির ওপর ছোট মোড়াটায় বসেছে। সকলেই খাবার খাচ্ছে। শাহানা বেগম সকলের প্লেটে খাবার তুলে দিলেও নূরজাহানকে দিচ্ছেন না। ব্যাপারটা উপস্থিত সবাই দেখেও অদেখা করলো। আলেহা নূরজাহানের পাতে মাছ তুলে দিতে নূরজাহান শাহানাকে বলল, আমরা সবাই খাচ্ছি, আপনিও খেয়ে নিন আম্মা। নূরজাহানের কথায় শাহানা উত্তর দিলেন না, বরং মুখটা আরো গম্ভীর হয়ে গেল। সবার সাথে নূরজাহান খেতে বসায় শাহানা খেতে বসেননি। তিনি পরে খাবেন। সবাই জানে শাহানা কেন পরে খাবেন, নূরজাহানও জানে। তারপরও নূরজাহান মেয়ে হয়ে শাহানার মন জয় করতে সব সময় ছোট বড় সকল চেষ্টা করে যায় শাহানার পেছনে। যদি কোনো একদিন নূরজাহানের জন্য শাহানার মায়া হয়, তাই ভেবে নূরজাহান ফের শাহানাকে খাওয়ার জন্য বলতে শাহানা বেগম উঠে চলে গেলেন রান্নাঘরে। আলেহা ধমক স্বরে নূরজাহানকে বলল, খাওয়ার সময় এত কথা বলিস কেন তুই? চুপচাপ খেতে পারিস না? নূরজাহান মাথা নুইয়ে খেতে শুরু করে। তারানুর বেগম আলেহাকে বলল, রাসেল ফোন দেয়। তোরে দেখতে হে দেশে আইব না? না। কেন দেখতে আইব না? বিদেশের বাড়িতে কয়দিন থাকবো? হেই এখন বিয়া শাদি করছে, আল্লাহ বাঁচাইলে একদিন পোলা মাইয়াও হইব। হুগরে বাপদাদার ভিটা মাটি দেখান লাগবো না? সারা জীবন কি ভিনদেশের মাটিতে থাকবো? আলেহা দৃষ্টি তুলে নূরজাহানের দিকে তাকাতে পারল না। ওনার ভিতরে একটা অপরাধবোধ কাজ করছে। খুব শখ করে নূরজাহানকে ওনার একমাত্র ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন নূরজাহানকে সবার অগোচরে আমেরিকায় পাঠিয়ে দেবেন রাসেলের বউয়ের পরিচয়ে। কিন্তু মানিক নূরজাহানের বিয়ের দিন আলেহার স্বামীকে বেঁধে খড়সহ আগুনে জ্বালিয়ে দেওয়ায় রাসেল নূরজাহানকে অস্বীকার করে। লাল টুকটুকে বউ সাজে নূরজাহানকেও আলেহা নিজের বাড়িতে উঠাতে পারল না। রাসেল নূরজাহানকে বিয়ে করতে গিয়ে বাবা হারিয়েছে, মাকে হারাতে চায় না বলে সে মানিকের ভয়ে নূরজাহানের সঙ্গে ফোনের বিয়েটা অস্বীকার করে গত বছর বিয়ে করে নিয়েছে। ছেলের কাজে আলেহা অপরাধবোধ করেন। তিনি নূরজাহানের জীবনটা গোছাতে গিয়ে আরো এলোমেলো ও জটিল করে দিলেন। গ্রামে বদনাম রটে গেল নূরজাহান তালাকপ্রাপ্ত নারী হিসেবে। নূরজাহান ভাবাবেগহীনভাবে খাচ্ছে। দাদি ফুপির কথায় সে নিরুত্তর, ছোট ছোট লোকমা তুলে মুখে দিচ্ছে। আলেহা ভারী মনে মুখে খাবার তোলার আগে বলল, ছেলের বিদেশে থাকার মন চাইলে থাকবে, আমার এতে কোনো বাধা নেই। ছেলের জন্ম দিয়েছি, লালন পালন করেছি, পড়াশোনা শিখিয়েছি, আমার দায়িত্ব শেষ। এখন সে তার নিজের ভালো মন্দ বুঝে বাকি কাজটা সে তার নিজের মতো করে করবে। মা বাবা হিসেবে আমার দায়িত্ব ঝুঁকে গেছে। এবার সে তার বউকে নিয়ে দেশে থাকুক কিংবা বিদেশে, সেটা তাদের ব্যাপার। কেন তোর পোলার দায়িত্ব নাই? বুড়া বয়সে হেই তার মাইয়ারে দেখবো না তো কে দেখবো? বাপটা তো আগুনে পুইরা মইরা গেছে, এখন মাটা কি হের দায়িত্বে পড়ে না? আম্মা, সবসময় বেশি কথা ভালো লাগে না। খেতে বসেছি, শান্তি মতো খেতে দাও, আর নয়তো বলো উঠে যাই আমি। আলেহার শক্ত গলায় তারানুর বেগম চুপ করে যান। বুঝতে পারেন মেয়ের মনে কিছু একটা নিয়ে কষ্ট চেপে আছে। তারানুর আর কথা বাড়ালেন না। নূরজাহান তখনও মাথা নুইয়ে খাচ্ছে। তুতুল খাবার খাবে না বলে চিৎকার করছে, তাই নদীর ছেলেকে নিয়ে উঠে চলে গেল রুমে। খাওয়া শেষে শেফালি এঁটো প্লেট বাসন ধুয়ে রেখে গেছে। আসনুর সেগুলো তুলে রাখছে এক একটা করে র্যাকে। নূরজাহান পাশাপাশি আসনুরকে সাহায্য করছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে আরো আগেই। শাহানাও খেয়ে নিয়েছে। আসনুর নূরজাহানের জ্বরের মলিন মুখটা দেখে বলল, তোকে কাজ করতে হবে না, ঘরে যা তুই, আমি করে নিব। নূরজাহানের হাতের চা আলিয়া, তারানুর আর হাসানের খুব পছন্দ। দুপুরে খাওয়া শেষে তাদের চা খাওয়ার অভ্যাসটা আছে। নূরজাহানের কাটা বানিয়ে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। মাটির চুলায় সে ছোট পাতিলে চা বসালো। রান্নাঘরের র্যাক থেকে চিনি পাতার বয়াম নিয়ে বলল, ফুপি, আমার হাতে চা খেতে চেয়েছে বুবু, আমি করে দিচ্ছি। আসনুর মানা করতে গিয়েও করল না, বরং নূরজাহানের পাটা লক্ষ্য করে বলল, পায়ে এখন ব্যথা আছে? দুপুরে ওষুধ খেয়েছিলি তো? হ্যাঁ। আসনুর চুপ করে যায়। নূরজাহান মাটির চুলায় গাছের ডালপালা দিয়ে আগুন ধরালো। আসনুর নূরজাহানের পিঠের দিকে তাকিয়ে বলল, পরশুদিন রাতে তোর ঘরে আম্মা গিয়েছিল, তারপরে তুই ব্যথা পেয়েছিস পায়ে, তাই না? নূরজাহান পেছনে তাকালো না। ফুটন্ত পানিতে চিনি আর চা পাতা ঢেলে বলল, আম্মা তোমার জন্য আমার ঘরে গিয়েছিল বুবু, আমি তো অন্ধকারে পড়ে ব্যথা পেয়েছি।
আসনুর কয়েক সেকেন্ড নূরজাহানের পিঠের দিকে তাকিয়ে উঠে গেল। সে আর কথা বাড়ালো না। নূরজাহান যে শাহানা বেগমকে বাঁচাতে মিথ্যে বলছে সেটা আসনুর প্রথম দিনই বুঝতে পেরেছিল। নূরজাহান 6টা কাপে চা ঢেলে উঠে দাঁড়ালো। ঘরে যারা মহিলা আছে তাদের সকলের জন্য নূরজাহান চা বানিয়েছে। আসনুর, তারানুর আর আলেহার সঙ্গে গিয়ে বসেছে। বিকাল 5টা বাজে। এখন হাসান বাড়িতে নিয়ে বাড়ি খেতে ফেরেনি। নূরজাহান রান্নাঘর পেরোতে ভাত ঘরে শাহানা বেগমকে দেখলো ফ্রিজ হতে কিছু একটা বের করে রাখছে টেবিলের ওপর। নদী নিজের ঘরে ছোট ছেলেকে নিয়ে শুয়ে। নূরজাহান 2 হাতের ট্রে 1 হাতের তালুতে নিয়ে অপর হাতে একটা চায়ের কাপ শাহানার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আম্মা আপনার চা। শাহানা ফ্রিজ বন্ধ করে নূরজাহানকে এড়িয়ে গেল টেবিলের দিকে। টেবিলের ওপর মাছের বরফের প্যাকেটটা রাখা, সেটা পানিতে ভিজাতে দিবেন। নূরজাহান শাহানার পেছনে গিয়ে দ্বিতীয়বার চায়ের কাপটা বাড়িয়ে ধরল। আম্মা আপনার চাটা নষ্টের জাত, দূরে গিয়া মর, আমার লগে পিরিতি দেখাইতে মানা করছি না তোরে। নূরজাহান হাতে চায়ের কাপটা টেবিলের ওপর রাখতে চেয়েছিল, কিন্তু শাহানা হঠাৎ রাগে হাত ঝাঁকি দেওয়ায় ওনার হাতে থাকা শক্ত বরফের মাছের প্যাকেট ছুটে গিয়ে পড়ল নূরজাহানের কাটা পায়ে। পাথর সম লোহার কিছু পায়ে পড়তে নূরজাহান কুঁকিয়ে চিৎকার করলো। নূরজাহানের হাত ফসকে ট্রেতে থাকা বাকি চায়ের কাপগুলো পড়ল নূরজাহানের গায়ে। নূরজাহান ব্যথায় কুঁকিয়ে উঠে মৃদু চিৎকার করলো, আল্লাহ গো। গরম চায়ের সাথে বরফের ইটের মতো শক্ত কিছু কাটা পায়ে পড়তে ব্যান্ডেজের ওপর দিয়ে রক্ত ছুটে গেল। নূরজাহান টেবিল ধরে দাঁড়াতে চাইল। চোখ মুখ ব্যথায় নীল হয়ে যাচ্ছে, চোখে সতেজ ব্যথার পানি জমেছে। নূরজাহানের চিৎকার আর কিছু ভাঙার উচ্চ শব্দে বসার ঘর হতে দৌড়ে আসে আলেহা, তারানুর আর আসনুর। নূরজাহানের চোখে পানি আর ব্যান্ডেজ করা পায়ে রক্তে লাল হয়ে যেতে দেখে আলেহা দৌড়ে নূরজাহানকে ধরে শাহানাকে কটমট করে বলল, তোমার নূরজাহানের প্রতি এত বিষ কেন ভাবি? মেয়েটাকে বারবার জখম করতে তোমার বুক কাঁপে না? আজ নূরজাহানের জায়গায় আসনুর হলে তুমি পারতে তো নিজের মেয়েকে এভাবে আঘাত করতে? শাহানা নিজেও হতভম্ব হয়ে গেল। তিনি নিজেও বুঝতে পারেনি মাছের প্যাকেট ছুটে গিয়ে নূরজাহানের পায়ে পড়বে। নূরজাহান শাহানা বেগমের থমথমে মুখটা দেখে পরিস্থিতি সামলাতে চেয়ে আলেহাকে থামানোর জন্য বলল, আম্মা কিছু করেনি ফুপি, ফ্লোরে পানি ছিল সেটা আমি দেখিনি, তাই পা ফসকে পড়ে গেছি। নূরজাহানের কথা আলেহা কানে তুলল না। বাপের বাড়ির মানুষজন কে কেমন সেটা আলেহার ভালোই জানা আছে। আলেহা নূরজাহানকে ধমকে বলল, শাহানা তোর মা না, আসনুরের মা। তোর মা মরে গেছে। সৎমার ঘরে থেকেও সৎমার নাড়ি ভুঁড়ি এত বছরেও বুঝলি না? কেন বারবার যাস অপাত্রে ভালোবাসা নিয়ে? সে কোনোদিন তোর কদর বুঝবো নাকি? এখন বাড়াবাড়ি করতেছ আলেহা, আমি দেখা দুঃখ দেই নাই কাউরে। শাহানার কাছে নূরজাহানের ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত হলেও আলেহার কথাগুলো ছিল সত্য আর তিক্ত। সত্য কথা তিক্ত হবে সেটাই স্বাভাবিক, সবাই সত্য তো আর মেনে নিতে পারে না। শাহানার ক্ষেত্রেও সেটাই হলো। শাহানা উঁচু গলায় আলেহাকে প্রতিবাদ জানাতে আলেহা মেজাজি ভঙ্গিতে বলল, তোমার ভালো মানুষের চেহারা অন্য কাউকে দেখাও ভাবি, যারা বোঝে না তাদের বোঝাও। তোমার ভালো মানুষের মুখোশ আমার চেনা আছে। তোমার স্বামী আর শাশুড়ির মতন আমি অন্ধ না যে নূরজাহানের ওপর অবিচার দেখেও চুপ কইরা থাকবো। তুমি ইচ্ছা কইরা নূরজাহানের পা কাটছো, তুমি নূরজাহানের পায়ে ব্যথা দিচ্ছ, সেটা অস্বীকার করতে পারবে ভাবি? আমার ভাই দরজায় কাঁচ লাগাই রাখে নাই যে নূরজাহান অন্ধকারে কাঁচের দরজায় পড়ে পা কাটবে। তুমি নিশ্চয়ই কাঁচ দিয়ে ওরে মারছো, যেটা নূরজাহান তোমারে বাঁচাতে গিয়ে সবাইকে মিথ্যে বলছে যে ও দরজায় পড়ে পা কাটছে। এত অবিচার আল্লাহ সইব তো ভাবি? শাহানার গম্ভীর মুখটা মুহূর্তে শক্ত আর ঘৃণা ভরে গেল নূরজাহানের ওপর। ঘৃণিত দৃষ্টিতে নূরজাহানের দিকে তাকালো। আলেহাকে বলল, আমি নূরজাহানের ওপর অবিচার করি আলেহা? নাকি তোমরা হগলে মিল্লা আমার ওপর অবিচার কইরা গেছ? আমি কি করি নাই সতীনের মাইয়ার জন্য? এই মাইয়ারে আমি আমার সংসারে ঠাঁই দিয়েছি। আর কি চাও তোমরা? আমি চইলা যাই? শাহানার কথায় তীব্র প্রতিবাদে রাগে ফুঁসে উঠল আলেহা। বলল, তোমার সংসারে ঠাঁই দিয়েছ মানে? এই সংসারটা কি তোমার একার নাকি? ওর মার না? এই বাড়িটা নূরজাহানের বাবার না নাকি? আসনুরের যতটুকু অধিকার আছে নূরজাহানেরও ততটুকু অধিকার এই বাড়ি ঘরের ওপর। তাইলে সবকিছু তোমার একার কিভাবে হয়? আমার ভাতিজি কি তোমার বাবের বাড়িতে গিয়ে থাকছে যে তুমি ঠাঁই দিচ্ছ বলছো? তোমার এত হিংসা কেন? শাহানা নূরজাহানের প্রতি ঘৃণা আর তিরস্কার নিয়ে আলিহাকে বলল, আমি হিংসা করলে তুমি এই মাইয়ারে তোমার বাড়িতে নিয়ে রাখলা না কেন? বড় মুখ কইরা ছেলেরে বিয়া করানোর পরও কেন এই মাইয়া আমার সংসারে ফালাই রাখছো তুমি? নিয়ে যাও আপদরে, আমার ঘর খালি করো। এই মাইয়া আমার সহ্য হয় না। শাহানার কথায় আলেহার ভেতরটা হঠাৎ যেন হাহাকার ভরে গেল। শখ নূরজাহানের তিরস্কার বুকে আগুন জ্বলে। আলেহা শক্ত চেহারায় চোখে জল নিয়ে বলল,
এই রত্ন যদি আমার ঘরে সামলাইয়া রাখতে পারতাম তাহলে তোমার ঘরে এত অবহেলায় অযত্নে ফেলে রাখতাম না ভাবি। আমার ঘরে থাকতে হইলে আমার নিয়মেই চলতে হইব হগলরে। এর থাইকা বেশি আমি পারুম না সতীনের মাইয়ার খেদমত করতে। এই মাইয়ারে কি আমি খাওয়াইতেছি না নাকি পড়াইতেছি না? তাইলে আর অসুবিধা কি তোমাগর? তুমি খাওয়াচ্ছ পড়াচ্ছ মানে? ও কি তোমার বাপের খায় নাকি? নূরজাহান ওর বাপের খায়। তাহলে তুমি খোঁটা দেওয়ার কে? আমি কে? আমি এই সংসারের আসল মালকিন। এই বাড়িতে আমি আগে বউ হয়ে আইছি। এই সংসারটা আমার। আমার সংসারে পরনারী নিয়ে আইছো তোমরা। আমার জীবনটা বিষয় দিয়া এখন কইতাছ আমি বলার কেডা? সতীনের লগে সংসার করণের কষ্ট তুমি কোনোদিন বুঝবা না আলেহা। তোমার ঘরে তো আর সতীন নাই, তাই তুমি বুঝবা না সতীনের মাইয়ারে নিজের সংসারে ঠাঁই দেওয়ান কতখানি কষ্টের। আমি যতবার এই মাইয়ার দিকে তাকাই ততবার আমার সারা অঙ্ক বিষাইয়া উঠে বিষাক্ত অতীতে। আমি আইজও কোনো কিছু ভুলবার পারি নাই আলেহা। আইজও সবকিছু ভুইলা স্বামীর দ্বিতীয় বউয়ের মাইয়ারে আপন কইয়ারা লইতে পারি নাই। আমি খারাপ আছিলাম না, তোমরা হগলে মিল্লা আমারে খারাপ বানাইছ। তুমি, তোমার ভাই আর তোমার মা মিল্লা আমার সুন্দর সংসারটারে শেষ কইরা আমারে আগুনে ঠেলে দিছ দিনের পর দিন। আমি তোমাগরে কোনোদিন মাফ করুম না আলেহা। আমার রুহের বদদোয়ায় ধ্বংস হইয়া যাইব সবকিছু। যেমন কইরা ধ্বংস হইছে নূরজাহানের মা, তেমন কইরা একদিন ধ্বংস হইব নূরজাহানও, মিলাইয়া নিও। আলেহা শাহানা দুজনের বাগবিতণ্ডায় তারানুর বেগম এতক্ষণ চুপ ছিলেন। শাহানা নূরজাহানকে কষ্ট দিলেও তারানুর বেগম কখনো প্রতিবাদ করেন না, চুপ থাকেন। এখনো চুপ থাকতেন, কিন্তু শাহানার মুখে নূরজাহানকে দেওয়া অভিশাপে তিনি মুহূর্তে রেগে যান। তীব্র প্রতিবাদে চেতে উঠে মুহূর্তে ধমকে উঠলেন শাহানাকে, বড় বউ, মুখ সামলাইয়া কথা কও। আসনুরের লাহান নূরজাহানও তোমার মাইয়া হয়, সেই তোমার এত অবহেলার পরও কোনো দিন মুখ ফইরা কথা কয় নাই। তুমি তারে কষ্ট দিচ্ছ, মারছ। আমরা অন্ধ না, সব দেখিও বুঝি, বুঝছো? তুমি নূরজাহানকে কষ্ট দিতে দেখাও, কোনোদিন কই নাই যে তুমি কষ্ট না পাও। তই এতটা বাড়াবাড়ি করবা যে তোমার জেদের কারণে একদিন সব শেষ হইয়া যায়। নূরজাহানকে অভিশাপ দিও না, নিষ্পাপের ওপর অভিশাপ পড়ে না। ওপরে আল্লাহ আছে, তিনি সব দেখেন, হক বিচার করেন। তোমার এই জেদের কারণে হাসান তোমার ওপর উদাসীন। নূরজাহানের মাই মৃত, তুমি জীবিত। এরপরও তুমি জীবিত হইয়াও নূরজাহানের মার জায়গা হাসানের মন থাইকা নিতে পারছো না। এইটা শুধুমাত্র তোমার এই জেদ আর অহংকারের লাইগা। সব রাগ জেদের একখানা সময়সীমা থাহেব, এরপর সেই রাগ জেদ ভালো লাগে না। নূরজাহানের মা মৃত আজ কত বছর হইল, কিন্তু তুমি তোমার রাগ জেদ এখনো মৃত মানুষটার উপর থেকে ফালাইতে পারলা না। মায়ের কাছে পাওনা দেখা তুমি হের পাইয়া মাইয়া নূরজাহানকে দিনের পর দিন কষ্ট দিয়া যাইতাছ, তাও তোমার জেদ মাটি হয় না কেন? কেন হের পর তুমি আর কি চাও? নূরজাহানকে মায়েরা ফেলবে এটা চাও তুমি? খালি জমিটার আমিন দিয়া মাপা হচ্ছে। ঢাকা থেকে দুজন ইঞ্জিনিয়ার এসেছে জমির নকশা তৈরি করতে। এই জমির ওপর হাসপাতাল বানানোর আগে জমির ভালোভাবে পরখ করে মাটি পরীক্ষা করে এই জমির ওপর হাসপাতালের ডিজাইন তৈরি করবে তারা। আজ সকালে থানচি সদরের একটা হোটেলে লোকগুলো উঠেছে মারিদের নির্দেশনায়। হাসপাতাল বানানোর জন্য মারিদ লম্বা সারি দুটো জমি কিনেছে একই মালিক হতে। হাসপাতাল বানানোর জন্য জমি কেনার ব্যাপারটা হাসান শিকদার বেশ গোপনীয়ভাবেই ছেড়েছেন রাতের আঁধারে, নয়তো মোল্লা সওদাগর আর তার ছেলেরা এই কাজে বাধা দিত। গ্রামে একটা হাসপাতাল হোক সেটা তারা চায় না। যে লোকটা মারিদকে জমি বিক্রি করেছে তার নাম মাহফুজ আলী। শুনেছে মানিক সওদাগর নাকি দুদিন আগে মাহফুজ আলীর বাড়ি গিয়ে হুমকি ধামকি দিয়ে এসেছিল মাহফুজ আলীকে, যেন হাসানের কাছে হাসপাতালের জন্য জমিটা বিক্রি না করা হয়। হাসপাতালের জমিটা মানিক কিনবে, তারপরও হাসানকে যেন না দেয়। মাহফুজ আলী মানিকের ভয়ে হাসান সিকদারের কাছে জমি বিক্রি করবে না বলে প্রথমে বেঁকে যায়। হাসান মাজিদ অনেক চেষ্টা করেও যখন মাহফুজ আলীকে রাজি করাতে পারছিল না, তখন মারিদ ও রাদিল মাহফুজ আলীর সঙ্গে কথা বলে জমির মূল্যের চাইতে দ্বিগুণ টাকা বায়না দিয়ে রাতারাতি জমিটা মারিদের নামে করে নেয়। দ্বিগুণ টাকার লোভেই মাহফুজ আলী মারিদকে জমি বিক্রি করে দিলেও সে সারাদিন ধরে মানিক সওদাগরের ভয়ে আছে। থানচি জেলায় মানিক সওদাগরের নামটা অনেকটা বড়, তার সাথে টক্কর দিয়ে মাহফুজ আলীর মতো সাধারণ মানুষ কখনোই ভালো থাকবে না। জমির মাপে দুপুর গড়িয়ে বিকাল 5টার ঘরে পৌঁছায়। হাসান, মাজিদ, মারিদ, রাদিল, হাসিব, মাহফুজ আলী আর তার 2 সন্তান, জমি মাপার আমিন, সঙ্গে আরও একজন সহকারী কর্মচারী, মারিদের ঢাকা থেকে আনা 2 জন ইঞ্জিনিয়ার সহ মোট 12 জন চৌরাস্তা মোড়ে খালি জমিতে দাঁড়িয়ে। হঠাৎ এর মাঝে কোথা থেকে একটা জিপে করে 6-7 জন ছেলে সেখানে পৌঁছে লাঠি হাতে মাহফুজ আলী ও তার 2 ছেলেকে পেটাতে লাগলো। উপস্থিত সকলেই হতভম্ব।
মারিদরা আক্রমণকারী লোকগুলোকে না চিনলেও বাকিরা ঠিকই চিনল। মানিক গ্রামে থাকলে হাসান সবসময় হাতে করে একটা লাঠি নিয়ে চলেন। হুটহাট আক্রমণ করা মানিক সওদাগরের কাজ। আজ হাসপাতালে জমির কাজে বাধা দিবে সেটা হাসান ও মাজিদ জেনেই বাড়ি থেকে বের হওয়ার সময় লাঠি হাতে বেরিয়েছিলেন। মানিক হকিস্টিক হাতে বয়স্ক মাহফুজ আলী ও তার দুই ছেলেকে দলবল নিয়ে মারছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। শুয়োরের বাচ্চা, বেহেন চোদ, তোর আমি কইছিলাম না যে তুই জমি বেচবি না? এরপরও তুই আমারে ডিঙাইয়া জমি বেচানের সাহস কেডারে দিচ্ছে তোরে? মানিকের এলোমেলো লাঠির আঘাতে বয়স্ক মাহফুজ আলীর মাথা ফেটে রক্ত ঝরল। মাহফুজ আলীর দুই ছেলের অবস্থা আরো করুণ। মানিকের ছেলেপেলে সবাই মিলে ওদের পেটাচ্ছে। মাহফুজ আলী মানিকের পায়ে পড়ে দুই ছেলের জন্য আত্মনাদ করে বলল, বাজান আমার ভুল হইয়া গেছে, আমার করে মাফ কইরা দাও, আমার পলা দুইরা ছাইরা দেও বাজান, আমি বুঝবার পারি নাই, আমার ভুল হইয়া গেছে, আমার করে মাফ করে দেও বাজান, ছাইরা দেও। চোখের পলকে মারধর দেখে আমিন ওনার সহকারী কর্মচারীকে নিয়ে ভয়ে পাশে সরে দাঁড়ালেন। পাশাপাশি এলাকা হওয়ায় আমিন সাহেব মানিক সওদাগর ও তার পরিবারের জুলুম সম্পর্কে অবগত। লাঠি হাতে হাসান দৌড়ে গেলেন আগে। হাসান মানিককে ধাক্কা দিয়ে মাহফুজ আলীকে বাঁচাতে চাইল। মানিক ছুটে গেল হাসানের ধাক্কা পাওয়ায়। নূরজাহান সামনে নাই, তাই হাসানকে মারতে মানিকের বাধাও নাই। হাসানের ধাক্কার সঙ্গে সঙ্গে মানিক গর্জে উঠে ভারী আঘাত করলো হাসানের মাথায়। শালা শ্বশুরের বাচ্চা, তুই যত নষ্টের মূল। হাসানের মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে তিনটে গর্জনের চিৎকার ভেসে এলো মারিদ, রাদিল আর মাজিদের। মারিদ, রাদিল ও মাজিদ তিনজন একত্রে কিছুটা দূরে দাঁড়িয়েছিল ইঞ্জিনিয়ারদের সঙ্গে। হাসপাতালের বিল্ডিং কোন দিক থেকে বানালে উত্তম হবে সেই বিষয়ে পরামর্শ হচ্ছিল। এর মাঝে মানিকের গাড়ি ওরা প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু মাহফুজ আলী ও তার ছেলেদের পেটাতে দেখে মাজিদ তৎক্ষণাৎ দৌড়ায় মানিকের মোকাবেলা করতে। ততক্ষণে হাসান শিকদার মানিকের লাঠিতে আঘাত পেতেই মারিদ ও রাদিল চিৎকার করে দৌড়ায় সবকিছু থামাতে। মানিক হাসানকে আঘাত করে দ্বিতীয় প্রহারটা করলো মাজিদকে। মানিকের এলোমেলো আঘাতে মাজিদ হাসানের ওপর পড়ে গেল বাবাকে বাঁচাতে। মারিদ দৌড়ে এসে মানিককে ধাক্কায় সরিয়ে দিল হাসানের থেকে। রাদিল, হাসিব দুজন মিলে হাসান মাজিদকে টেনে তুলছে। মারিদের ধাক্কায় মানিক কিছুটা পিছিয়ে যেতেই ফের হিংস্র গর্জনে মানিক তেড়ে এসে মারিদের শার্টের কলা চেপে ধরে বলল, এই বালচোদাও, আমার এলাকায় দাঁড়াইয়া কাহিনী মারাও? এই সহুইরা মাল, গেট লস থানছি, আমারে নাইরা জানে মাছবি না, কাঁচা ফালাইয়া খামু, জান লইয়া পালা বেহেন চোদ, আমি ভালা মানুষ না। মারিদ দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে, অতিরিক্ত রাগে তার কপালে রগ ফুলে যায়। অথচ মারিদের দৃষ্টি কেমন শান্ত ও স্থির মানিকের হিংস্র দৃষ্টির দিকে তাকিয়ে। রাদিল, হাসিব এগিয়ে এসে মানিকের থেকে মারিদকে ছাড়ালো। হাসান ও মাজিদ পুনরায় লাঠি নিয়ে দাঁড়িয়েছে মানিকের মোকাবিলা করতে। পরিস্থিতি যখন ধস্তাধস্তির দিকে, তখন মানিকের ছেলেবেলে এসে মানিককে আটকালো। মানিক রাগের তোপে দুই দাঁতে মাঝে জিভ কামড়ে আঙুল তুলে মারিদকে ফের সাঁচিয়ে বলল, এই থানচিতে আইসা চরম ভুল করছিস ডাক্তার, সময় আছে, জান লইয়া পালা, বারবার কমু না, আমার অনুমতি ছাড়া এই গ্রামে একটা ইটও নড়ে না, তোর হাসপাতাল বানানো তো বিলাসিতা, চইলা যা ডাক্তার, জান লইয়া পালা, নইলে তোর পেছনে মানিক সওদাগর পইড়া যাইব, পালা ডাক্তার পালা। মারিদ রকচটা মেজাজের মানুষ। ঢাকার অলিগলি সাক্ষী দেয় মারিদের রকচটা স্বভাবের। কারণে অকারণে কতবার মানুষ মার খেয়েছে মারিদের হাতে তার হিসাব নেই। অথচ আজ প্রথমবার কেউ অকারণে মারিদের শার্টের কলার চেপে তাকে হুমকি ধামকি দেওয়ার পরও মারিদ শান্ত ও স্থির। মানিককে মারছে না আর না কিছু বলছে। মারিদের এই শান্ত ও স্থির থাকাটা রাদিল ও হাসিবের মাথায় ঢুকলো না। এতটা ভালো মানুষ মারিদ না, তারপরও কেন মারিদ স্বভাবের বাইরে ভালো মানুষ সাজছে সেটাও বুঝলো না। রাদিল মানিকের বিরোধিতা করে বারবার কপাল কুঁচকে মারিদের তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকাচ্ছিল। মারিদের কপালে ফুলে ওঠা রগ আর ধোয়াতে মুষ্টিবদ্ধ করা হাতের তেজ বলছে মারিদ আলতাফ এই মুহূর্তে ভীষণ রেগে নিজের রাগ কন্ট্রোল করছে। কিন্তু দৃষ্টি বলছে মারিদ আলতাফ বিশাল কিছুর আয়োজনে সে শান্ত স্থির। মারিদের মাথায় আসলে কি চলে?